আপনাদের টিভিতে ছাড়া যাবে? রে নতুন ক্যামেরা কিনেছে। তোর নাম কি? स्मित भट्टाचार्य। अस्मित भट्टाचार्य। अरे डांस होगा, नाचो नाचो। अरे डांस नहीं करनी मुझे। डांस नहीं करना तुझे? नहीं। অ পড়েছো? হ্যাঁ। দীর্ঘকে ভাল লাগে? হর্ষ দীর্ঘ কেন ভাল লাগে হর্ষ দীর্ঘকে? পড়াশোনার জন্য। পড়াশোনার জন্য ভাল লাগে, অন্য কোনো কারণ নেই? না না না। আচ্ছা, হর্ষও কি হয়? হর্ষ তো উট দেখি, আর দীর্ঘও তো ঝুলে থাকে। এই ব্যাপারটা তো কেমন মনে হয়, উট আর ঝুলে থাকা? ঝুলে থাকে তো পড়ে যায়। হ্যাঁ, ঝুলে থাকে তো পড়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তো একটু ঝুলে থাকা দেখা কিভাবে লোক ঝুলে থাকে? এইভাবে ঝুলে থাকে। আরেকবার দেখ, আরেকবার দেখ। হ্যাঁ, এইভাবে দীর্ঘও ঝুলে থাকে। পড়াশোনাকে ভয় লাগছে এখন? খেলাধুলা করিস? কি খেলিস? ক্রিকেট। ক্রিকেট খেলিস? ফুটবল। ফুটবল খেলিস? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মেজারুল শেখ। একটু একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার নাম মেজারুল শেখ। মেজারুল শেখ। কোথায় থাকেন? মুর্শিদাবাদ? মুর্শিদাবাদে থাকি, এখানে সন্তোষপুরে থাকি। সন্তোষপুরে থাকেন। কদিন ধরে এই ব্যবসা করছেন? আমি 10 থেকে 12 বছর। আচ্ছা, কোন ক্লাস অবধি পড়েছে, পড়াশোনা করেছে? 8 পাস। তারপরে বর্ণ পরিচয় পড়েছেন তো ছোটবেলায়? অ আ হর্ষই দীর্ঘই। দীর্ঘকে কেমন লাগে? দীর্ঘও কেন? দীর্ঘকে মনে হয় না একটা ঝুলে আছে গাছের ওপর? বর্ণ পরিচয় সবচেয়ে ইন্টারেস্টিং বর্ণ কি, অ না দীর্ঘ? দীর্ঘ। কেন দীর্ঘকে ইন্টারেস্টিং লাগে? আমি অত সার্চ করতে পারবো না, বুঝতে পেরেছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা সবাই আছে। বাড়িতে মা বাবা সবাই আছে? বাচ্চা কাচ্চা সবাই আছে। আচ্ছা, কোনো স্বপ্ন আছে এই মুহূর্তে? মানে এই যে আপনি যে কাজটা করছেন তাতে কি রোজগারটা ভালো হচ্ছে? যেভাবে হচ্ছে কি করা যাবে বলেন? কেন, কি করা যাবে মানে? না, কিছু তো করতে হবে। কিছুতে যা নুন ভাত তো জুটে যাচ্ছে কষ্টে। কাজবেলা না খেয়ে একবেলা না খেয়ে আরেকবেলা খাচ্ছেন? হ্যাঁ, সেই তো হবে। দিন খাটা মানুষের সবাই এই তো হবে। আমাদের তো এতে পরিশ্রম তো কম নেই। আমাদের এর থেকে পরিশ্রম আর কোথায় আর মনে হয় ব্যবসা হয় না। এই ব্যবসাটাই সবথেকে পরিশ্রম। সারাদিন মানে এই ভূতের বোঝা টেনে টেনে বেরাতে হয়। সারাদিন এই বোঝা? সারাদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কটা থেকে দিন শুরু হয়? আমাদের ভোর 5টা থেকে শুরু হয়, রাত 8টা পর্যন্ত। রাত 8টা পর্যন্ত? যেতে 5টা 6টা পর্যন্ত যেতে তো 2 ঘন্টা লাগে, ভ্যান চলে যেতে যেতে। হ্যাঁ, ফ্যান চালিয়ে যেতে যেতে 2 ঘন্টা লাগবেই। এতক্ষণ খাটার পর তো আয়ও ভালো হওয়া উচিত নিশ্চয়ই? ইচ্ছা তো হয় আয় ভালো করবো, কিন্তু অত বুঝতে তো পারছেন এখন বাজার কেমন অবস্থা। আচ্ছা দিন তো এলো না? আচ্ছা দিন তো বলেছিল, দাদা তো বলেছিল। দাদারা বলে আর কোথায় হারিয়ে যায়, তাই না? মুখে অনেক কিছু, মুখে বলে কাজের মিলা অনেক কথা। মুখে অনেক কিছু বলা যায়। মানুষ স্বপ্ন জেগে স্বপ্ন দেখাই ভালো। মানে আপনি জেগে স্বপ্ন দেখা আছেন, আপনার এখনকার স্বপ্ন কি?
আমি এভাবে জীবনযাপন করতে হবে, উপায় আর কি আছে। ছেলে মেয়েদের নিয়ে কোনো স্বপ্ন? হ্যাঁ, তারা তো লেখাপড়া একটা ভালো জায়গায় ইচ্ছা তো আছে করা আমার। মানে লেখাপড়া শিখলেই ভালো জায়গায় যাবে এরকম ভালো বিশ্বাস আছে? জায়গা দেখেন, মানুষকে জমি জায়গা না কিনে ছেলে মেয়েকে যদি ঠিকভাবে সেবা পরিশ্রম দিয়ে যদি তাদেরকে ঠিক মতো যদি কাজে ব্যবস্থা করে দিতে হয়, ইচ্ছা তো আছে, বাবা মায়ের সকলেই তো একটা ইচ্ছা থাকেই, বাসা থাকেই ছেলে মেয়েদের উপর। মানে অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে। ঠিক আছে। আর দীর্ঘও নিয়ে কিছু বলবেন? আমাদের অবস্থা কি দীর্ঘের মতো? ওই তো দেখেন, মুখে বলা তো মানুষের সবাই বুঝতেই পারছে, বলার তো আর কিছু নেই, পরিস্থিতি বুঝতে পারছে। হয়তো আপনি আমি আপনারা অন্য কেউ ব্যক্তিগত কথা বলে, কিন্তু ব্যক্তিগত না, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে, কাউকে বলতে হবে না চাঁদ উঠেছে। এই যে সকাল হয়ে গেছে, 10টা বেজে, কাউকে বলতে না, সময় ঠিক হচ্ছে। সময় ঠিক হচ্ছে, তার মানে আমাদের অবস্থা দীর্ঘ। হ্যাঁ, দীর্ঘটা কিন্তু সেই গাছের ওপর ঝুলে আছে। আপনি গাছের ওপর ঝুলে কোনোদিন ভূত দেখেছেন? গাছের ওপর ঝোলা ভূত? ভূত দেখতে পাই না, ও মানে বলে তাই ভূত। এখন ভূত আর দেখতে পাই না, সবারই বাড়িতে বাড়িতে ভূত ঢুকে যাবে, সবার বাড়িতে ভূত ঢুকে গেছে, অসুবিধা কিচ্ছু নেই। ইকোনমি সবচেয়ে বড় ভূত। সময় বলে দেবে। ঠিক। আমার ভাগ্য ছেঁড়া কপাল, চাই না আমি মাছ মাংস, চাই না সরু চাল, আর খিদের সময় আলু, খিদের সময় ভালোবাসি আলু ভাতে ডাল, আলু ভাতে ডাল ডাল ডাল। আমার ভাগ্য ছেঁড়া কপাল, চাই না আমি মাছ মাংস, চাই না সরু চাল, আর খিদের সময় ভালোবাসি আলু ভাতে ডাল। আলু ভাতে ডাল হয় এটা বিক্রি করে? ডাল, হ্যাঁ? আলু ভাতে ডাল হয়? ও ডাল অনেক আপনি ফেসবুকে আছেন? ফেসবুক আছি কিন্তু খুব কম। আমি মানে কেন? আমার সময় পাই না। আমি এক সময় পান না? নম্বর অনেক কিছু ওখানে ফেক থাকে, অনেক কাজের সাথে উল্টো পাল্টা জিনিস থাকে। ফেক তো ব্যবসা করতে গেলেও থাকে, আপনার দোকানে কি কিছু ফেক নেই? না, ফেক তো কম বেশি সবারই থাকে, সেটা কথা না, কিন্তু কিছু কিছু খবর থাকে যেগুলো নাকি মানে কিছু কিছু ভালো জিনিস থাকে, কিন্তু সবগুলোই ভালো জিনিস থাকে না আর কি। সবগুলো ভালো জিনিস কি আমাদের জীবনেও থাকে? না, তাহলে তো কখনই থাকে না। আমার একটা অটোওয়ালা বলছিল ফেস আছে কিন্তু বুক আছে কিন্তু ফেস নেই, সেটা নাকি ফেসবুক। আপনার ফেসবুককে কি মনে হয়? এইটা একটা মানে কি বলবো, এটা একটা মানে অনেক বড় একটা বাজার, হাট বাজার আর কি, যেখানে নিজের পার্সোনাল কথাগুলোকে শেয়ার করে লোক। এটা আমার মিনিংলেস আমার মনে হয়। তাহলে পার্সোনাল কথা কোথায় শেয়ার করবে মানুষ? আর নিজের বন্ধু বান্ধব ছাড়া, কাছের লোক ছাড়া, মানে বউয়ের কাছে আর বন্ধুর কাছে? সোশ্যাল মিডিয়া কখনোই ব্যক্তিগত জায়গা হতে পারে না, কারণ ব্যক্তিগত জায়গা সম্পূর্ণ আলাদা। আমি সোশ্যাল মিডিয়ার লোককে মানে নিজেকে মানে অর্ধেক লোকই ফেসবুকে ভুলভাল প্রোফাইল দেয়, হয়তো করে এক কাজ লেখে আরেক কাজ। সেটাও কি দীর্ঘ কেস? ফুল সোশ্যাল মিডিয়াটা ফুল দীর্ঘ কেস। দাদা আপনার নামটা? অরিজিৎ ঘোষ। আপনি কি করেন? আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন। এই দীর্ঘকে আপনার কি মনে হয়? আপনাদের তো খুব খুব ইন্টারেস্টিং কাজ সফটওয়্যার ইন্ডাস্ট্রি। তবে দীর্ঘর সঙ্গে বড় একটা যোগাযোগ নেই, তবে দীর্ঘ শুনলে ঝুলে থাকার কথাটা মনে হয়। দীর্ঘটি আছে ঝুলে, হ্যাঁ দীর্ঘটি আছে ঝুলে, এটা কথা মালার তো কথা বলা না। তো এটা কি মধ্যবিত্তকে মিনিং করে লেখা হয়েছে দীর্ঘটি আছে ঝুলে? এরকম কোনো ব্যাপার কি আমরা টানতে পারি?
সেটা বলা মুশকিল, তবে হ্যাঁ আমরা মধ্যবিত্তরা তো ঝুলেই আছি, না এদিকে না ওদিকে। বোঝার জায়গাও আছে, সুইচও আছে, কি নেই সুশান্ত দা? বাতি নেই, বাতি বাতিটা শুধু নেই। তোমার পরিচয়টা একটু বলো। আমার পরিচয় একটি অতিভ্রান্ত, দিকশূন্য, দিশাহীন দীর্ঘ। কেন আমরা ঝুলে আছি? কারণ আমরা ডিসাইড করতে পারি না আমরা কি। কেন সব বিষয়ে তো ডিসাইড করতে পারে। আপনি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন, এটাও তো আপনি একটা বয়সের পর ডিসাইড করেছিলেন। বা আপনি কোন ব্র্যান্ডের জিনিস কেনেন, এটা তো আপনি শপিং মলে গিয়ে ডিসাইড করেন। তাহলে ডিসিশনের অভাবটা কোথায় আসছে? মূলত অর্থনৈতিক বলেই মনে হয়। আমাদের ইচ্ছে আমরা বড় লোকদের মতন হই, কিন্তু আবার সেই পকেটে সেই সামর্থ্য নেই। আপনার নাম কি? বিমল চক্রবর্তী। আপনি কিসের ব্যবসা করেন? আমি এমনি সিকিউরিটি গার্ডের কাজ করি। আমার ছেলের হচ্ছে একটু মাথার গন্ডগোল আছে, তো তা ওর জন্য ওই ওষুধ খরচার জন্যে আমি ওই 1 ঘন্টার জন্য বেরিয়ে যাই, বেলুন নিয়ে বেরোন? বেলুন নিয়ে বেড়াই। তা ওইটা বিক্রি করলে আমার ওই ওষুধ খরচাটা মাস গেলে 3000-এর অর্ধেক 1500 টাকা আসে, আর এতে আমার সংসার চলে। কি ছেলের কিসের গন্ডগোল আছে? মাথার গন্ডগোল আছে, হওয়ার সময় বেডে পড়ে গেছিল। তারপর থেকে কি করে? বাড়িতে মারধর করে? না, আগে মারধর করতো, এখন আমি ওই পিজিতে দেখিয়ে এখন আপাতত এখন ঠিক আছে, একটু মাথা গন্ডগোলটা ঠিক আছে। আমার সঙ্গেই যাই দোকানে, ওই আমার সঙ্গেই থাকে, আমরা বাপ বেটাই এই দোকান থাকি। আচ্ছা, আপনি এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কত বছর আছেন? আমি 19 বছর, 19 প্রায় 20 বছর। এই ইন্ডাস্ট্রিতে থাকতে থাকতে আপনার কি মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটা কীরকম আসলে? এই ইন্ডাস্ট্রিটা ভারী মজা। এটা বেসিক্যালি কম বয়সীদের জন্য। বয়স যত বাড়ে তত অসুবিধে শুরু। অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেরকম এক্সপিরিয়েন্সের একটা দাম আছে, এখানে আবার একটা টাইমের পরে সেটা উল্টো দিকে যায়, কারণ নতুন জিনিস বেরিয়ে আসছে সমানে। এবং যত বয়স বাড়ে তত ওই নতুন জিনিসের অ্যাডাপ্টিভিটিটা আমাদের কমে যায়, তো শিখতে অসুবিধা। তার থেকে একটা নতুন ছেলে তাড়াতাড়ি শেখে। তার মানে দীর্ঘদের এই ইন্ডাস্ট্রিতে খুব অসুবিধে? তা অসুবিধা, যদিও সেটা যখন সে কম বয়সে আছে, 22, 24, 25 বয়সে, তখন সে বুঝতে পারে, কিন্তু 35 ক্রস করলে তখন বুঝতে পারে। কিছুদিন আগেই আমরা শুনছিলাম যে এই যে ওয়ার্ল্ড মানে ট্রেডের যে ধাক্কাগুলো আসছিল, বিশ্ব ইকোনমি যে ধাক্কা আসছিল, তার সবচেয়ে বড় বলি হয়েছিল সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সেই ধাক্কা কি কাটিয়ে ফেলেছে? কিছুটা। এবার দেখুন, এই ধাক্কার যে ব্যাপারগুলো যেভাবে মাপা হয়, তাতে একজন ব্যক্তিগতভাবে কীভাবে এফেক্টেড হলো, দুটো কিন্তু একসঙ্গে হাত ধরাধরি করে চলে না। তার কারণ সে ঠিক কী জিনিসটা করছে। সফটওয়্যার ইন্ডাস্ট্রি একটা জেনারেল ওয়ার্ড, কিন্তু এর মধ্যে লক্ষ্য জিনিস আছে। কিসের উপর সে কাজ করে সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং সে কত টাকা মাইনেপত্র পায়, এবং সে কত টাকা কোম্পানির হয়ে রোজগার করে। কারণ এই তো সার্ভিস ইন্ডাস্ট্রি, যা কোম্পানির হয়ে রোজগার করছে তার থেকেই তার স্যালারি হচ্ছে। অতএব সেইটা খুব গুরুত্বপূর্ণ, যে জিনিসের উপর সে কাজ করে সেটার এই মুহূর্তে ব্যবহার আছে না নেই। আচ্ছা, এই সফটওয়্যার দিয়ে কি আদেও একটা দেশের ইকোনমি দাঁড়াতে পারে? যেরকম আমাদের এখানে গ্লুমি একটা পিকচার তৈরি করা, একটা অসাধারণ পিকচার তৈরি করা, সফটওয়্যার ইন্ডাস্ট্রি মানেই একটা বিরাট বিষয়। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা জায়েন্ট হয়ে উঠছি, যেমন ভারতবর্ষকে বলা হচ্ছে সফট পাওয়ার।
এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি দিয়ে আদৌ একটা দিকের ইকোনমি দাঁড়াতে পারে? মনে হয় না, তার কারণ এটা তো সার্ভিস ইন্ডাস্ট্রি। ম্যানুফ্যাকচারিং না থাকলে সফটওয়্যার কাকে সার্ভ করবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনার নামটা যদি বলেন। মানে দীপক দত্ত বণিক। দীপক দত্ত বণিক, কত বছরের দোকান আপনার এটা? এটা প্রায় 60 বছর। 60 বছর, মানে আপনার বাবাও এই দোকান চালাতেন? এই দোকানটা বাবা নেওয়ার পরেই মানে ইনফ্যাক্ট বাবার ফ্যামিলি লাইফ শুরু হয় আর কি। হ্যাঁ। আমারই বয়স ধরুন 52 বছর হয়ে। বাহ, 50+। আচ্ছা, বর্ণ পরিচয় পড়তে ভালো লাগে? ওটা তো বেসিক জিনিস তো হয় হ্যাঁ, একটু একটু যদি বর্ণ পরিচয়ের সব মানে অক্ষরগুলো যদি বলেন, অ আ হস্যই দীর্ঘই, একটু যদি বলেন। অ আ হস্যই দীর্ঘই, হ্যাঁ। হস্য দীর্ঘ। আচ্ছা, দীর্ঘকে কেমন লাগে? দীর্ঘ ওয়ার্ডটাকে অনেকে বলে দীর্ঘটা কি গাছে ঝুলে আছে? এটা তো বানানে লেখার সময় প্রয়োজনে পড়ে। অন্য সময় প্রয়োজন পড়ে না, মানে দীর্ঘ ওয়ার্ডটা দেখে আপনার কি মনে হয় না না না, সেরকম কিছু মনে হয় না। যে আমরা যেমন ঝুলে আছি, ভারতের অর্থনীতিও ঝুলে আছি, আমরাও ঝুলে আছি। আপনার বাবা দোকান করেছিল, আপনাকেও দোকান করতে হচ্ছে। অন্য কোনো স্বপ্ন ছিল দোকান করার আগে? না, ছিল আমার বাবা মানে অ্যাক্সিডেন্টলি কম বয়সে মারা যান। আচ্ছা তো আমি বাড়ি বড় ছিলাম। আচ্ছা মানে 15 বছর বয়সে আমি ব্যবসা চলে এসেছি, বাধ্য হয়েছি আর কি। আচ্ছা তারপর দিয়ে চলছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কখনো ভাবেননি যে একজনের বাবা মারা গেলে, হ্যাঁ, তার ছেলে পুলে যদি ছোট হয়, তাকে ব্যবসায়ী আসতে হবে, মানে তার দায়িত্বটা রাষ্ট্র নেবে না কেন, এটা কোনোদিন মাথায় ভাবেননি? মানে একটা এমনি জাস্ট কল্পনা। এটা তো আমাদের ভারতবর্ষে হয় না। কেন হয় না সেটা নিয়ে? ভারতবর্ষে কখনো এগুলো হয় না। তাহলে ভারতবর্ষ কি দীর্ঘও কেস? হ্যাঁ, সেটা হতে পারে। আচ্ছা, এই যে ভারতীয় রাজনীতিতে এখন দেখছি আমরা ধর্ম আর রাজনীতি একসাথে মিশে যাচ্ছে নানাভাবে, এই বিষয়গুলোকে আপনার কীরকম মনে হয়? এটা একবারই ঠিক নয়। ঠিক নয়? একদমই ঠিক নয়। সেটা সবাই বলছে, আলাদা জিনিস। যারা ধর্ম মেশাচ্ছে তারাও বলছে এটা ঠিক নয়। আমি বলছি ব্যাপারটা কিরকম মনে হয় অ আ হস্যের জায়গাতে? হ্যাঁ, এটা কি অজগর সাপ? এটা কি অজগর সাপ? তাহলে একদম পারফেক্ট। এটা কি অজগর সাপ? একদম পারফেক্ট। দীর্ঘটা একদম পারফেক্ট। একদম পারফেক্ট, 100। যারা পড়াশোনা করে অন্য কিছু ভাবে, যাদের আমরা কোট আনকোট ইন্টেলিজেন্সিয়া বলি, হ্যাঁ, সেই লোকগুলো নাকি দীর্ঘও আমার দেশে। তা কেন হতে যাবে? কখনোই না। তারা যারা দেশ চালায় তারা ভাবে, কিন্তু জেনারেলি তারা কিন্তু তারা নয়। তারা অনেক বেশি এদের যারা ফ্রিল্যান্স কাজ করে বা যারা ইন্ডিপেন্ডেন্টলিভাবে বেঁচে আছে সরকারি সাহায্য ছাড়া, তারা অনেক বেশি মানে লড়াই করে, এবং তারা অনেক কিছু কী বলবো, নিজে অসুবিধা লড়াইয়ে তারা অনেক আগে থাকবে সরকারি লোকের চেয়ে। সরকারি লোকের চেয়ে তারা আগে থাকবে অনেক আগে। আমি তাদের বলবো, যেমন আপনি দেখুন রাস্তায় দেখবেন অনেক রাস্তায় যারা অনেক এরা কাজ করে, মানে সবজি বিক্রি করে, আপনার কোনো ধ্যান ধারণা আছে কি না, তারা কত রকম তারা হেল্প করেও তারা কিন্তু একটা পয়সা আর্ন করে বেরোয় গভর্নমেন্টের হেল্প ছাড়া। দাদা, আপনার নামটা কি? আমার নাম মনোরঞ্জন মালাকার। মনোরঞ্জন মালাকার, জুড়ে বলি। হ্যাঁ, কত বছর ধরে মানে চায়ের দোকান আছে আপনার এখানে? 7-8 বছর। 7-8 বছর। এই চায়ের দোকান তো বেশ পপুলার, লোক বলছে মামার দোকান। সবার মামা হয়ে গেলেন কি করে? যাবে বলতে পারছি না। হ্যাঁ, আমি আগে যখন অটো রিক্সা চালাতাম সেই থেকে আমার মামা ডাক, এখনো পর্যন্ত সেই মামা ডাকটাই চলে আসছেন। মানে সবাই ভাগ্নে, আপনার চেয়ে বয়স্ক লোকও ভাগ্নে? হ্যাঁ, আগে সবাই বলতো অটোওয়ালা মামা, এখন বলছে চাওয়ালা মামা। মেঘ লেগে কতদিন ধরে খুঁজছো? আচ্ছা, আপনি এমনি পড়াশোনা করেছেন তো? বর্ণ পরিচয় পড়েছেন? আমি 1 অবধি পড়েছি। অ আ হস্যই দীর্ঘই এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো পারি। আর কোনো রকম ওই পয়সা কড়িটা গুনতে পারি, ইংলিশটা পারিনি। ধুরি মানে চেষ্টা করি পড়ার। ছেলে পড়াশোনা করেছে? না, ওকে ভালো একটা সাইলেন্স স্কুলে দিয়েছিলাম ইংলিশ মিডিয়ামে, তা ও গিয়ে সপ্তাহখানে গিয়ে আর আসেনি। সপ্তাহখানে গিয়ে আর মানে? না না, লেখাপড়া আর করলো নি। ও বই ছিঁড়ে সব স্কুল করায় রাস্তাঘাটে ফেলে দিল, দিয়ে আর ওকে দোকান করে দিলাম। ডাক্তাররা বললো কি একে কোনো হোটেলে কিংবা চায়ের দোকানে দেওয়ার কথা, তা আমরা ব্রাহ্মণ বলে আমরা আর দিইনি। আমি এই দোকান করে দিয়েছি। হ্যাঁ, অল্প ওই লাঠির মাথায় বেলুন বেঁধে আজকে আমি এই না, ব্রাহ্মণ বলে দেননি? হ্যাঁ, আমি ব্রাহ্মণ বলে আমি দোকানে কোনো হোটেলে দিই।
আমার কষ্ট হোক আর যাই হোক আমার সঙ্গেই থাকবে। কত আপনার রোজগার মাসে? আমার ধরুন আমি এমনি 5,000 টাকা আমি সিকিউরিটি গার্ডের পরে পাই। হ্যাঁ, আমি ওই সিকিউরিটি গার্ডে এতেই আমি থাকি, দোকান ফোকান নিয়ে আমি এই বাড়িতেই সিকিউরিটি গার্ড করি। হ্যাঁ, এইটাতেই আমি থাকি। আর ওই দোকানটা করে আমার মোটামুটি আমার কোনো ভগবান আমার কষ্ট দেয়নি। ভগবান যেটা দিচ্ছে আমাকে ভালোই দিচ্ছে। আচ্ছা, আমরা এই যে দীর্ঘকে নিয়ে এতক্ষণ গুজুর গুজুর করলাম, এই দীর্ঘ ব্যাপারটা তোমার কেমন লাগে? দেখ, দীর্ঘ ব্যাপারটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। কতটা ইন্টারেস্টিং, জলের মধ্যে যখন তুই সাঁতার দিবি আর গাড়িরা যেরকম ইন্টারেস্টিং লাগে, এরমভাবে তুই জল টানছিস, এগুলো কোথাও যাচ্ছিস, ঠিক কী করে যাচ্ছিস তখন কি তুই জানিস? তুই যাচ্ছিস না, বাসে করে গেলে তো জানি বাসে করে যাচ্ছি। আমি বলেছি জলে যখন তুই জল টানছিস, বাটারফ্লাই স্ট্রোক দিচ্ছিস কি ফ্রিস্টাইল দিচ্ছিস, তখন তুই জানিস না। তুই জানিস শুধু এগোচ্ছিস, কোথায় এগোচ্ছিস জানিস? জানিস না। কীভাবে এগোচ্ছিস জানিস? জানিস না। দীর্ঘটা আছে ঝুলে। ঝুলে কোথায় আছে? গাছে, যার শিকড় আছে সেটা ধরে ঝুলে। আমরা বিংশ শতাব্দীর বঞ্চিত বাঞ্চদের দল ওই বড় গাছের ঝুড়ি ধরে ঝুলছি। আমি ঝুলছি, আমার ছেলে ঝুলবে, আমার বাবা ঝুলেছে। অগ্নিগর্ভ লেনা বলে একটা নাটক ছিল। লেনায় গুলি হত্যা, শ্রমিক হত্যা কেন্দ্র করে নাটক। সেটা সংলাপ ছিল। উমেলবের ছেলে উমেলব, পামেলবের ছেলে পামেলব, ভ্যামেলবের ছেলে ভ্যামেলব। ঘুরছে আর ঘুরছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আমরা তো তাই। রাত্রে কোনো স্বপ্ন দেখেছিস কালকে? কোনো স্বপ্ন দেখিস না রাত্রে? কি হতে যাস বড় হয়ে? পুলিশ অফিসার। পুলিশ অফিসার? কেন পুলিশ হবি কেন? পুলিশ না, পুলিশ না, সোলজার। সোলজার কেন হবি? অন্য কিছু হবি না কেন? আমার সোলজার পছন্দ। কি জন্য পছন্দ সোলজার? দেশের রক্ষা করার জন্য। দেশের রক্ষা করার জন্যে। আচ্ছা, সোলজার ছাড়া আর কিছু হতে যাস না? মানে দেশ বিপন্ন, দেশকে কিভাবে রক্ষা করবি সোলজার হলে? গুলি দিয়ে, কামান দিয়ে, রকেট লঞ্চার দিয়ে, কামান দিয়ে, সব দিয়ে, ট্যাঙ্ক দিয়ে। মানে দেশকে রক্ষা করতে গেলে সোলজার হতে হবে, অন্য কিছু হওয়া যাবে না? গুলি দিয়ে, কামান দিয়ে, রকেট লঞ্চার দিয়ে। আচ্ছা, যে লোকগুলো খেতে পায় না তাদের গুলি কামান দিয়ে কী কাজে লাগবে? ওদের কিচ্ছু করা যাবে না। ওদের কিচ্ছু করা যাবে না। তাহলে কাদের করতে হবে? বদমাইশদের। বদমাইশদের। ধর যারা প্রচুর পরিমাণে খাবার, অন্যের খাবার কেড়ে নিয়ে নিজের গুদামে রেখে দিয়েছে, তাদের কি করবি? মেরে দেবো। তাদের উড়িয়ে দিবি? এই জন্য সেনাবাহিনীর অফিসার হবি? তুমি দেখে লেখকও বটে, লেখক, ফিল্ম ডাইরেক্টর। কেটে দে সব। কেন কাটবো কেন? লেখক, ফিল্ম ডাইরেক্টর, আরে বাল, যে লেখক হয়
যে ফিল্ম ডাইরেক্টর হয় সে কাবাডির দোকানে বসে আড্ডা মারে। এ তো এক ধরনের তোমার ইয়ের মতো কথা হলো, সেই মেকলের কথা। মেকলে আরে এই খানকির চিকেন আমি খুঁজছি, ছোটবেলা থেকে খুঁজছি। পরীক্ষা পদ্ধতি, ক্লাস, শিক্ষা এগুলো সব আবিষ্কার করেছিল নাকি বলা হয়, তা না। মেকালে একটা রিপোর্ট দিয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, যেখানে যে ট্র্যাডিশনাল টুলগুলো আছে বা যে শিক্ষালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলো আছে, এগুলো হচ্ছে ভ্যালু সিস্টেম তৈরি করে, খুব বড় একটা ভ্যালু সিস্টেম দেয়। ধর্মশিক্ষা আছে তার মধ্যে, ওরা ভ্যালু সিস্টেম দেয়। এগুলোকে ধ্বংস করতে না পারলে আমরা কোনোদিন দীর্ঘস্থায়ী শাসনের ভারতীয়দের ওপর চাপাতে পারবো না। বিভাগীয় ফোন নাম্বার সেই বার করতে হবে। আপনার দীর্ঘৌকে কেমন লাগে? হর্ষৌ দীর্ঘৌ ভালো লাগে। দীর্ঘৌকে ভালো লাগে? দীর্ঘৌ কি বলুন তো? আপনার ওই অয়ের পরে হস্যই, তারপরে দীর্ঘই। হ্যাঁ, হয়ের পরে হর্ষই দীর্ঘই, হ্যাঁ। তারপর দীর্ঘৌ। হ্যাঁ, তা এগুলো আমি লিখেছি। আমাদের তখন মানে মাস্টার ছিল ইংলিশ শেখাতো, মানে পড়তাম তবু ইংলিশ শেখাতো। মেদিনীপুরতে 24 পরগনাতে মাস্টার যেত, খ্রিস্টানদের স্কুলে আমি পড়েছি, আমি ওইখান দিয়ে আমি মাস্টার পেটাতো না? হ্যাঁ, ও মানে ওর যা শাসন, ও দুর্দান্ত শাসন। কি করতো? ও হাতের মাথায় উড পেন্সিল দিয়ে শাসন করবে, ইট দিয়ে রোদে দাঁড় করাবে, তারপরে ইট দিয়ে কি করতো? ইট দিয়ে রোদে দাঁড় করে দিত হাতেতে, দু হাতে ইট? হ্যাঁ, 2 হাতে ইট, মাথায় আবার একটা হয়তো কাগজ ফাগজ কিংবা ঠোঙা চটফট দিয়ে একটা ইট, 2খানা ইট তুলে দিল, তারপরে পদের পাছাতে ঠেঙালো। তবু আমরা কষ্ট করে তবু মানে ওই 2 অবধি পড়েছি। পরে খাবার টাবার সবই দিত। দীর্ঘৌটা গাছে ঝুলে থাকে কেন? ওটা গাছের ঝুলা মানে ওটা মানে আপনার শিক্ষাগুরুরা যা করেছে ওইটাই আমাদেরকে মানতে হবে। বিভিন্ন পরিসংখ্যান বলছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে বা তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে ভারতবর্ষের প্রচুর ইয়াং ছেলে 18 থেকে 35-এর মধ্যে আত্মহত্যা করছে। এর কারণটা আপনার কি মনে হয়? এর কারণটা হচ্ছে তারা কি করতে যাচ্ছে, কেন করতে যাচ্ছে না জেনে প্রথম কথা যায়। চাকরিটা পেয়ে গেল, হাতে অনেক টাকা, প্রথমেই খুব দামি একটা অ্যাপেলের ফোন টোন ইত্যাদি নিয়ে ফেললো, তার লাইফস্টাইলের খরচা গেল বেড়ে, তারপরে সেইটা সে টানতে পারছে না। গাড়ির লোন, বাড়ির লোন, পার্সোনাল লোন, ওদের ওপর বিস্ফোরণ। এরকম আমার পরিচিতও আছে, আমি অনেকবার বলারও চেষ্টা করছি, খুব একটা কেউ শোনে টোনে না অবশ্য, বলে তুমি বুড়ো হয়ে গেছো, এখন এইরকমই জগৎ। এবার জগৎটা তারা কতটা বুঝছে সেটা একটা প্রশ্ন থেকেই যায়। আমি এই সফটওয়্যারের সূত্রেই নানা দেশে ঘুরেছি, অন্যদের ইকোনমিটাও দেখেছি। ডেভেলপ কান্ট্রিগুলোকে, যেগুলোকে বলা হয় যে সাম্রাজ্যবাদী, তারা কিন্তু নিজেদের ব্যাপারটা ঠিক যত্ন করেই করে। প্রতিটা মানুষ কিন্তু তারা অনেক বেশি সোশ্যালিস্ট, কিন্তু তথাকথিত সোশ্যালিস্ট দেশগুলো হচ্ছে সবাই কিন্তু খুশিতে আছে। তার কারণ হচ্ছে মিনিমাম যে প্রয়োজনগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান। হ্যাঁ, এটা অ্যালেন গিন্সবার্গও বলেছিলেন যে আমেরিকা কি সেটা আমেরিকায় থেকে বোঝা যাবে না, এখানে তো আমরা গাড়ি চড়ে ঘুরে বেড়াই, সেটা একবার ভিয়েতনামে গেলে বোঝা যাবে ওদের বিদেশ নীতিটা কী। আমার দেশে কোনো সংকট নেই সেই অর্থে। হ্যাঁ, সেটা বলতে পারেন। এবার ওদের দেখুন, সবাই নিজের দিকটা দেখে, ওরা ওদের বিদেশ নীতি নিজেদের কথাটা ভেবেই তৈরি করছে। আগে তো ঘর সামলাবো, তো সেইভাবে আমি ওদের দোষ দিই। হ্যাঁ, যুদ্ধবিগ্রহটা কোনো সময় ভালো না, জবরদস্তি কোনো সময় ভালো না। তবে হ্যাঁ, প্রথম আমি যেটা গিয়ে দেখেছি, ওরা কিন্তু গৃহ শান্তিটা বজায় রাখে নিজেদের দেশে। শুধু আমেরিকা বলে কেন, আমাদের আমেরিকা সম্পর্কে অনেক মিথ আছে, সেটা না গেলে মানুষ বুঝতে পারে। আমেরিকায় বহু লোক তো ফুটপাতেও থাকে, পার্কে শোয়ে। বহু লোক ফুটপাতে থাকে, পার্কে শোয়ে, কিন্তু তারা সবসময় কিন্তু ফুটপাতে বা পার্কে থাকে না। তাদের গভর্নমেন্ট থেকে ব্যবস্থাও হয়তো 1-2 দিন থাকতে হয়েছে। আমি অনেক দেশে থেকেছি, আমেরিকায় থেকেছি, ইংল্যান্ডে থেকেছি, জার্মানিতে থেকেছি, অস্ট্রেলিয়ায় থেকেছি। এগুলো সবই ডেভেলপড কান্ট্রি, তথাকথিতভাবে এদের অর্থনীতি খুবই ক্ষমতাশালী, কিন্তু এরা কিন্তু নিজেদের দেশের লোকজনদের জন্য নানা রকম ব্যবস্থা আছে। সবাই ভাবে আমাদের দেশে যেমন ফুটপাথ ভাঙলে সারানো হয়, ওদের কিন্তু ভাঙলে সবসময় সঙ্গে সঙ্গে সারিয়ে দেওয়া হয়, যাতে যে লোকটা হুইল চেয়ারে করে যাচ্ছে তার যেন কোনো অসুবিধা না হয়। এই চিন্তাগুলো আমাদের দরকার আগে নিজেদের দেশের উন্নতি করার জন্য। মানে ওদের দেশে দীর্ঘৌদের মানে দীর্ঘৌদের জন্য অন্তত ভাবনা চিন্তা আছে, বেশি দিন কাউকে দীর্ঘৌ করে রাখা হয় না।
না, দীর্ঘ সেই অর্থে বলতে গেলে দীর্ঘ প্রায় নেই বললেই চলে। ওকে ও চা চাইছে, চাটা তো দিবি। আর তুইও দেখছি ওকে ঠিক করছিস, বল কিছু। কি বলবো? বলছিস না? চা দিচ্ছে না সময় মতো। না, এটা ঠিক হচ্ছে না। সবসময় চা ঠিক মতো দেওয়া যায় না। আমাদের অন্য কাজও থাকে, অন্য কিছু করতে হয়। একটা লোককে শুধু চা চাই আসলেই চা চাইবো, চা দিতে হবে তা নয়। এখানে আরও অনেক কাজ আছে, অনেক কিছু করতে হয় আমাকে, সুতরাং সেজন্য তাকে বসতে হয়। না, আমরা তো এটা ভাবি চায়ের দোকানে হুকুম করবো মানেই চা পেয়ে যাবো। না, এটা সেই দোকান নয় তো, এটা চাঁদের হাট। এই দোকানে বসতে গেলে, আসতে গেলে, চা খেতে গেলে বসতে হবে, তাকে অনেক কিছু শুনতে হবে, তারপরে চা পাওয়া যাবে। বাবা, তাহলে তো ততক্ষণে লোক মরে যেতে পারে। মরে গেলে যাবে, কিছু করার নেই আমার। এই যে তুমি চলে যাচ্ছ নাকি? হবে, সব হবে। হবে না বলে কোনো সব সব হবে মানে সব হবে, ভাগের দুধও পাওয়া যাবে। সব হবে, তবে বসতে হবে। দীর্ঘ খুব অল্প ব্যবহৃত হয়, কিন্তু শব্দটার একটা গ্রাফিক্স ফর্মাল একটা এক্সিস্টেন্স আছে, ভেরি ইন্টারেস্টিং। গোল গোল, ঠিক আছে, এবং একটু ঊর্ধ্বগামী এরকম মনে হয়। সে কি প্রতিস্পর্ধী, এটা ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে চায়? সেরকম নয়, বরং ক্ষমতাকে কেন্দ্রীভূত করে নিজেই একটা ক্ষমতা হয়ে বসে থাকে। অনেকে সেটা বুঝতে পারে না। সে কি আধুনিক শিল্পী না আধুনিক ইন্টালেকচুয়াল দীর্ঘ, না রাজনৈতিক প্রতিষ্ঠান একটা? গোল গোল যেটা বললেন যে না, গোল গোল বলেই অ্যাকচুয়ালি গোল, কিন্তু দেখবে একটা গল্প আছে যে গোলের ধারণা হচ্ছে গোল, অর্থাৎ ব্রহ্মাণ্ডের সব কিছুই গোল, কিন্তু মানুষ যখন গোলটাকে সার্কেল বলল তখন সেটা পরিবর্তিত হলো। তো এই যে ডিজাইন গোল থেকে সার্কেল বা সার্কেল থেকে গোল, সেখানে দীর্ঘ এর টোটাল যে ফর্মাল এক্সিস্টেন্সটা কিন্তু ভীষণ এরকম একটা স্পাইরাল কোয়ালিটি আছে ওটার ভিতরে। ফলে স্পাইরাল ক্যান ডু মেনি থিংস। সে স্পাইরাল একটা কনসেপ্ট যে যে কোনো এনার্জির মধ্যে সেটা এইভাবে কাজ করে আসছে আর কি। এবং ফর্মাল এক্সিস্টেন্সের তার যে এক্সপ্রেশন, সেটা কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট, সেটা খুব সহজ নয়, ঠিক আছে। ফলে এই জায়গা থেকে দীর্ঘ, দীর্ঘের সাথে উটের সম্পর্ক আছে। হর্ষৌতে উট আছে, হর্ষৌতে উট আছে, দীর্ঘটি আছে ঝুলে। ঝুলকাটা ঝুলে আছে। ও, এটা দারুণ। আরও জিনিসটা হচ্ছে যা ঝুলে থাকে, তার যেটা ঝুলে থাকে সেটা একটা প্রবলেমেটিক কীরকম হয় যে আমি ডান দিকেও রই না, বাম দিকেও রই না, পরাণ জলাঞ্জলি যায়। বরং জলাঞ্জলি যায়। আমি ডান দিকেও রই না, বাম দিকেও রই না, আমি মধ্যেখানে রই। এই মধ্যেখানে রয়ে ঝুলে থাকার ব্যাপারটার মধ্যে কী হয় কি, এমন একটা চরিত্র যার অনেকগুলো পার্সপেক্টিভ আছে। ঝুলে থাকলে তার টপ ভিউ আছে, তার লো ভিউ আছে, সাইড ভিউ আছে, সব আছে। ফলে ধিকে থাকার মধ্যে, ঝুলে থাকার মধ্যে একটা আমরা সামাজিক চরিত্রটা আমাদের যেরকম ঝুলে আছি কিন্তু কোথাও অংশগ্রহণ করি না, মানে এখানে একটা ধান্দাবাজির গল্প আছে, সোজা কথায় আর কি। তাহলে কি দীর্ঘ একটা ধান্দাবাজ বর্ণ? ধান্দাবাজ বর্ণ, টিকে থাকার, বেঁচে থাকার বা ওই রকম। এর কোনো মানে চারিত্রিক বলা যাবে না, যেটা একটা বিপ্লবিক চরিত্র, একটা সংগ্রামী চরিত্র। তাহলে কার্ল মার্কসের ভাষায় দীর্ঘ পেটি বুর্জোয়া। ওই পেটিয়ে বুঝরা বললেও তো সে তার মধ্যেই পড়বে, কাজে তাকেও তার দিকে ধরা যাবে না। মানে পেটি বুর্জোয়াকেই কার্ল মার্কস বলেছিলেন সবচেয়ে প্রতিক্রিয়াশীল এবং ধান্দাবাজ, এই জায়গা থেকে। না, ওটা ওই রকম নয়। এই ধান্দাবাজিটা অনেকটা আছে আর অথচ নেই।
শিল্পীদের? এটা হচ্ছে আছি অথচ নেই, আবার নেই অথচ আছি, কাজে এটাকে কোনো বুর্জোয়ার স্ট্যাম্প মারা যাবে না। তাহলে এটাকে আমরা কি চৈতন্যের কোনো জায়গা বলতে পারবো? চৈতন্যের একটা অদ্ভুত মজা। না না, সে তো প্রেম লীলা, তারও আবার একটা সংজ্ঞা আছে। সেটা তো মানে চৈতন্যকে তো আমরা প্রেমের প্রতীক হিসেবে বলা হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি চৈতন্য বলতে বলছি বুদ্ধিমত্তার যে আনন্দটা। হ্যাঁ, চৈতন্য, চেতনা। হ্যাঁ, চেতনা আর কি। চেতনার ক্ষেত্রে একটু গলমল আছে। আমরা অনেক কিছু, এটা অনেকটা পোস্ট মডার্নিজমের মতো, যেমন কেউ কাউকে স্বীকার করে না অথচ তাকেই কাঁধে পড়ে বেড়ায়, তো দীর্ঘের অবস্থা অনেকটা দীর্ঘ, তার মানে একটা পোস্টমডার্ন বর্ণ। ঝুলে আছে কোটি কোটি লোকের, আমি দেখছি যে সেই অর্থে 2.5 থেকে 5,000-এর নিচে ওপরে আর আয় উঠছে না, এটাও তো এক ধরনের ঝুলে থাকা। এই প্রশ্নে আপনার উত্তর কি? আমাদের ভারতের অর্থনীতি কেন ঝুলে আছে? হ্যাঁ, এটা আমাদের রাজনৈতিক লোকদের জন্যে। কীরকম? যারা পলিটিক্স চালায়, পলিটিক্স তো মানে যে পলিটিশিয়ানরা চালায় না, চালায় তো ওই 100 অথবা 200টা ফ্যামিলি, তাদের তো সব এরা এক্সিকিউটিভ বডি অথবা বোর্ড অফ ডিরেক্টর। এটা খুব ক্লিশে কথা হয়ে যাচ্ছে না যে সমস্ত দোষ রাজনৈতিক নেতাদের? আমরা তাহলে কি ভেড়া? না, আমরা ভেড়া না, আমাদের কোনো চয়েস নেই। তোমার সামনে দুটো ভেড়াকে রাখালো, করে একটা ভেড়াকে চুজ করো, তোমার কোনো চয়েস আছে? এখানে আমাদের বাঙালি জীবনে সব ব্যাপারেই এই বুদ্ধিজীবীদের স্টেটমেন্ট চাওয়াটাকে তুমি কীভাবে দেখবে? যে একটা কিছু ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে বললাম তো, একটা বাবা চাই আমাদের সবসময়। কখনো লোকনাথ বাবা, যে লোকনাথ বাবাকে ধরে তাকে আমরা বলি দেখে কুসংস্কারাচ্ছন্ন, পিছিয়ে পড়া, পশ্চাৎপদ। বা তুমি যে ধরে বসে আছো আরেকজনকে, আরেক বাবা কৈবল্য মহারাজ বানিয়ে রেখে দিয়েছো কার্ল মার্কসকে। বা সেই বেলা কি হচ্ছে, কিছু মার্কস বলেছে, তুই কি বলেছিস গাড্ডু? তোর মাটি, তোর জল, তোর হাওয়া, তোর মানুষকে তুই চিনিস? যারা এগুলো চেনে না তারা বিপ্লবের কথা বলে, যারা এই জিনিসগুলোকে কোনোদিন ভাবেনি তারা এই মাটি নিয়ে, মানুষ নিয়ে ছবি করে, সাহিত্য করে। ভাবটা হচ্ছে আমরা মানুষের কথা বলছি, আসলে ঘুরে ফিরে এই যে নাভির ওপর ডান দিক বাঁ দিক যে বেগদা আছে না, বেগদা, নাভি থেকে বেগদা, ওপর নিচ, ডাইনে বাই XY, ওই অ্যাক্সিসের মধ্যেই হচ্ছে সমস্ত কিছু বাণিজ্যটা ঘুরছে। অদ্বৈত মল্লবর্মন একখানা, মালর বেটা একখানা উপন্যাস লিখেছে। শিক্ষিত বাঙালিদের তুই হিসেব কর, শিক্ষিত যারা গ্র্যাজুয়েট বাঙালি আছে, পোস্ট গ্র্যাজুয়েট বাঙালি আছে, পোস্ট ডক্টরেট বাঙালি আছে, কটা গেঁড়ে পড়েছে মল্লবর্মনের লেখাটা, কটা গেঁড়ে লিখেছে। আজকে যেমন চারদিকে সাহিত্য প্রায় উঠে যাচ্ছে, মানুষ আর সাহিত্য পড়ছে না, এই কারণেই পড়ছে না, কারণ সে তার নিজের জীবনের রিয়েলিটিকে পাচ্ছে না। তানিয়ার গালে কটা তিল। না 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 বাবু, তুমি জীবনের রিয়েলিটির কথাই যদি বলো, রিয়েলিটি আছে, সাহিত্য চর্চা হয়, সেই সাহিত্য চর্চাটা যে করছে তার মাথায় তো রয়েছে ওই বাবুদের ঘরে উচ্ছিষ্ট খাবো, পুরোনো শিশি বোতল, ভাঙা কাগজপত্রের দোকান এটা, তাই না? এটা কিন্তু খুব হোয়াইট কলার ব্যবসা নয়, এটা মানুষের ব্যবসার চোদন দেয় কি দেয় না সেটা ব্যাপার না। এই ব্যবসাটার সঙ্গে
নাম এন ভেঙ্কটরামন, কিন্তু সবাই জানে রাজা বলে। বাহ, আপনি কি কর্ণাটক থেকে এসছেন? অরিজিনালি কেরালা, কেরালা, কিন্তু জন্ম এখানে। বা আপনি তার মানে বাঙালিই তো? হ্যাঁ, বাঙালি বলতেই পারি। আচ্ছা, বর্ণ পরিচয় পড়েছেন তো ছোটবেলায়? বর্ণ পরিচয় না, আমি বাংলা সেরকম পড়ি। আমি অনেক বেশি বয়সে বাংলা শিখেছি। মানে আমরা ঝুলে আছি দীর্ঘের মতো, তখন তাই কি মনে হয়? বলতে পারো আমরা ঝুলে আছি দীর্ঘর মতো, কিন্তু জিনিসটা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হয় সেটা আমরা ভাবছি না। ঝুলে আছি এটা বললেই তো হয়ে গেল, বাস শেষ। তাহলে তো কোনো কাজ না, হবে না, বেরিয়ে আসা চিরকাল ঝুলে থাকবো। ধরুন প্রেমপত্র লিখেছি, 3 মাস ধরে কোনো জবাব দিচ্ছে না, এই ঝুলে থাকাকে আপনি কি বলবেন? এটাও কি দীর্ঘ কেস? সেটা হতেই পারে, সেটা তো অন্য বিষয়। ওর মধ্যে একটা তোকে রিফিউজালের মধ্যেও একটা ইংরেজিতে কথা আছে, পেইন ইন প্লেজার ইন পেইন, ওই জিনিসটা পুরোপুরি আলাদা। রাজনীতি যারা রাজনীতি করে তাদের সঙ্গে কোনোদিন প্রেম করতে পারবে না। তাহলে চে গুয়েভারা কি ছিল? উনি কি রাজনীতি চে গুয়েভারা কি ছিল? উনি কি রাজনীতি করেননি? যে রাজনীতি আজকে আমরা বলছি না, সেই রাজনীতি করতেন। উনি সমাজকে চেঞ্জ করার জন্য কিন্তু মাঠে নেবে কাজ করেছিলেন। ওইরকমভাবে পলিটিশিয়ান বলা যায়, ইজ রেভলিউশনারি। রেভলিউশনারি কোনোদিন ভালো পলিটিশিয়ান হতে পারে না, আর ভালো পলিটিক্স কোনোদিন রেভলিউশনারি হবে। তাহলে আপনার পরিচয়টা যদি একটু বলেন। হ্যাঁ, আমি স্বর্ণালী গোস্বামী, জার্নালিস্ট। জার্নালিস্ট মানে বিরাট ব্যাপার। না, বিরাট না হলেও হ্যাঁ কিছু এই অন্য খবর কারণে শুনে- বললাম, বলছি এখন বলছে রাতে মশা দিনে মাছি, আর সংবাদ নিয়ে বেঁচে আছে। ঠিক ঠিক, এটা তো একদম সত্যি কথা। সংবাদের মধ্যেই আমাদের থাকতে হয়, তো সেটার মানে মানুষ নাড়াঘাটা টক দিয়েই শো আর সংবাদ না শুনলে আত্মহত্যা করে ফেলবে। হ্যাঁ, সেই জন্য আমরা সিরিয়াল দেখেন? না, সিরিয়াল দেখার সময়টা পেয়ে উঠি না আর কি। দীর্ঘ, এবারে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় বলে আমার প্রথমেই মনে হলো যখন আমি শুনলাম। কারণ আমরা তো সাধারণত বর্ণমালার একটা বর্ণ হিসেবে চিনি দীর্ঘকে, কিন্তু যদি একটু অন্যভাবে ভাবি, মানে দীর্ঘ এমন একটা বর্ণ যেটা কিন্তু ঝুলে থাকে। তো এইবারে আমরা যদি আমার নিজের কথা ভাবি বা সমাজের কথা ভাবি, বা আমি একজন নিজের নারী সেই হিসেবে যদি ভাবি, এই যে ঝুলে থাকা ব্যাপারটা, এটাতে কি হয়, মানে আমি এভাবে ভাবতে পারি, দীর্ঘ হলো একজন নারী যে কিনা ঝুলে রয়েছে আমাদের এখনকার বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে। মেয়েরা নাকি মেয়েরা কি ভালোবাসে, ঝুলে থাকতে ভালোবাসে না ঝুলিয়ে রাখতে ভালোবাসে? সেটা এখন মানে মানে আমি বলবো যে সেটা না, কিছু কিছু মেয়ের ক্ষেত্রে আলাদা আলাদা পার্সপেক্টিভে দেখে। বিশেষ করে কিছু মেয়ে ঝুলে থাকতে ভালোবাসে, কিছু মেয়ে ঝুলিয়ে রাখতে ভালোবাসে। সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়, মানে এরকম কোনো জেনারেলাইজেশন করা যাবে? মেয়েরা কি করতে চায়, মানে ধরুন আরবান মেয়েরা কি বেশি ঝুলিয়ে রাখতে ভালোবাসে, বা যাদের আমরা বিদুষী বলি তারা কি বেশি ঝুলিয়ে রাখতে ভালোবাসে? হ্যাঁ, না, এটা শুধুমাত্র আমি বলছি আরবান বা বিদুষী বা শিক্ষিত বা অশিক্ষিত এটা দিয়ে না বিচার করা যাবে না। এটা একটা চরিত্রগত বৈশিষ্ট্য। তো এই যে বা স্বভাবগত বৈশিষ্ট্য বলতে পারেন, সেটা যে কোনো ক্ষেত্রে আমরা যে কোনো সামাজিক যে স্তর আছে সেই স্তরেই আমরা দেখতে পারি। তো আমার মনে হয় আপনার কথার পরিপ্রেক্ষিতে বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে ঝুলিয়ে রাখতেই ভালোবাসে।
দীর্ঘটা আমাকে বেশ উচ্চ বর্ণের একটা বর্ণই লাগে। উচ্চ বর্ণের মানে এখানে একদম। এখানেও কি দলিত রাজনীতি? না না না, দীর্ঘ এখানে একদম জোরদার, কোনো রাজনীতির প্রশ্ন হ্যাঁ, নেই। দীর্ঘ মহিলা না পুরুষ আপনার কি মনে হয়? দীর্ঘ হ্যাঁ, না, উভয়ই মনে হবে, কখনো নয় আলাদা। আমার একজন নারীবাদী বলছিলেন দীর্ঘ আসলে মহিলাদের ক্যারেক্টার, মহিলারা নাকি সবসময় ঝুলে থাকে। আমি বললাম মহিলাদের না, ঝুলিয়েও রাখে। না না, আপত্তি আছে, কথাটাতেই আপত্তি আছে। আচ্ছা, এই চায়ের দোকানটাকে আপনার কেমন মনে হয়? কতদিন আপনি এর সাথে জড়িত রয়েছেন? এই চায়ের দোকান হওয়ার আগেও এখানে একটা দোকানই ছিল, তখন থেকেই আমি এখানে বসি। যাদের দোকান ছিল তাদের সঙ্গে আমি বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলাম। এখানে বসে সেলাই করা, গল্প করা, এগুলো তো ছিলই। আর চায়ের দোকান হওয়ার পর থেকে তো আরও বেশি উদ্বুদ্ধ বলতে পারো। খুব ভালো ভালো আলোচনা হয়। একটু আগেই একজন শুধু শিল্পী সাহিত্যিকদের কথা বললেন, কিন্তু এখানে কিছু সাধারণ মানুষও আসে, তারাও এই আলোচনা শোনে। এবং সবচেয়ে বড় কথা, এখানে একটা দেওয়াল পত্রিকাতে একজন রাজমিস্ত্রি একটি লেখা লিখেছিল। একটা ইন জেনারেল যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পুরুষ এবং মহিলা যখন সমানভাবে কাজ করছে, স্বীকৃতিটা মহিলারা তুলনামূলক একটু হলেও কম পায়। কোন মহিলারা কম পাচ্ছে? মানে ধরুন আজকে ভারতবর্ষে অনেক পুরুষই আছে, সম কাজে সম বেতন নেই। মানে ধরুন একজন বাস ড্রাইভার, সরকারি বাস ড্রাইভার যা মাইনে পাচ্ছে, আর একজন মানে বেসরকারি বাস ড্রাইভার তাই মাইনে পাচ্ছে না। হ্যাঁ, তাহলে পুরুষও তো প্রবলভাবে বঞ্চিত। একদম তাই, পুরুষরাও বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত, এটা বলাই যায়। বা ধরুন আরবান একজন মহিলা, হ্যাঁ, তার যদি পারিবারিক সোর্স থাকে বা ইত্যাদি থাকে, সে যতটা লাইমলাইট পায়, গ্রামের একটা মেয়ে অসাধারণভাবে। তাই জন্য আমরা দেখি, তাই জন্য আমরা দেখি যে সেই অর্থে গ্রামের মহিলাদের মধ্যে থেকে সেই অর্থে মানে ভালো ডিওপি পাওয়া যায় না। একদম তাই, মানে সেখান থেকে ডিওপি হিসেবে তারা মনে হয় ভাবতেই পারে না, সেই পরিবার থেকে বা গ্রামের মহিলাদের মধ্যে থেকে ভালো কবি পাওয়া যায় না। মানে তারা কি মানে সেই একটা তো প্রবলেম থাকে। হ্যাঁ, প্রবলেম সেটা কিন্তু ওই একই স্বীকৃতির ব্যাপার। মানে তার মধ্যে যে শিক্ষার অভাব আমি কিন্তু একদমই বলবো না, কিন্তু সেই যে বলছি যে গ্রামের মহিলারা একটা সময়ের পরে হয়তো ছোটবেলায় এনকারেজ করছে, অনেক গ্রামের যারা উন্নত মানে চিন্তাধারার মানসিকতা যে সমস্ত পরিবারে আছে, হয়তো ছোটবেলাতে মেয়েদেরকে মানে উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে তুমি এগো, কিন্তু একটা সময়ের পরে তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে তোমরা কিন্তু সংসারের জন্যই মানে সংসারেই তোমাদের আসল জায়গা, সংসারই তোমাদের আসল জায়গা। তো সেখানে তার শিক্ষাটা কিন্তু একেবারে চাপা। একজন প্রতিষ্ঠিত লোকের, ধরুন একজন প্রতিষ্ঠিত কবি, তার মেয়ে যতটা সুযোগ সুবিধে পায়, একজন গ্রামে যিনি লড়াই করে লিখছেন, তার বাবা হয়তো ভ্যান চালায়, সে তো কবিতা লেখার মার্কেটে এলে হয়তো বেশিরভাগ সময় আত্মঘাতী হয়। একদম, কারণ তাকে সুযোগ দেওয়া হয় না। সেটা সমাজের দীর্ঘ সূত্রিতা বলতে পারি, সমাজ ঝুলিয়ে রাখছে তাকে। এই দোকান থেকে কত আয় হয় মোটামুটি? 400-500 টাকা। বাহ, তুমি তো তার মানে বিরাট বড় কোটিপতি। না না, কোটিপতি বললেই হবে। পূর্ণিমা সর্দার। এই দোকানটা কি তোমাদের? হ্যাঁ। কে চালায়, বাবা না মা? বাবা। বাবা দোকান চালায়। খেলাধুলা করো তুমি? না, ওই আগে একটু ওই তোমার হকি খেলাটা করতাম স্কুলে। আচ্ছা, তাছাড়া কিছু না। হকি খেলাটা কেন ছেড়ে দিলে? এমনি মানে খেলার কথা বললেই হাসতে হবে? তা না। হ্যাঁ, সিনেমা দেখিস? মানে সিনেমা দেখো? হ্যাঁ, টুকটাক। কার সিনেমা দেখো? ইমরান হাশমি? না না, আমি ওই বাংলায় ওই জিতের বইটা একটু বেশি দেখি, আর প্রসেনজিতের বইটা। জিতের বই আর প্রসেনজিতের বই দুজনেই টপ হিরো। প্রসেনজিতের কোন জিনিসটা ভালো লাগে সবচেয়ে? ডায়লগগুলো ভালো লাগে, অভিনয়গুলো ভালো লাগে। আর একটা প্রসেনজিতের একটা ডায়লগ একটু হোক না, এটা হোক কিছু পারবে না, ডায়লগ মতো নেই। আচ্ছা, হকি খেলায় কি কোন পজিশনে খেলতে তুমি? আমি ওই ব্যাগে থাকতাম। ব্যাকই খেলতে। তা তুমি বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ ফুটবল দেখেছো? না। দেখো নি? বাড়িতে টিভি আছে তো? বাড়িতে টিভি আছে কিন্তু দেখি না। বাড়িতে টিভি আছে তবু দেখো না? হকি ধ্যানচাঁদের নাম শুনেছো?
না আমি নামটাম কারোর শুনিনি। আচ্ছা আচ্ছা, নিজের আনন্দ হয় তাই খেলেছো? হ্যাঁ তো ছেড়ে দিলে কেন খেলা? এমনি না এমনি তো কিছু হয় না, এমনি কিছু হয় না তবু বাড়ি বারণ করলো? বাবা বলে কি না খেলার দরকার নেই, কোথাও লেগে যাবে তাই ঠিক আছে ওই জন্য। বিয়ে দেওয়া মানে বিয়ে দিতে অসুবিধা হবে খেললে? আর বিয়ে করা নিয়ে কি প্ল্যান আছে? এখনো কোনো প্ল্যান ভেবে উঠিনি। এখনো কোনো প্ল্যান ভেবে ওঠেনি? 18-র পরে করবে না 18-র বেশি বয়সে করবে? আর 21, 22, 23 হ্যাঁ ওই রকমই ইচ্ছে আমার। মানে নিজের পায়ে দাঁড়িয়ে হ্যাঁ চাকরি করার ইচ্ছে আছে? যে কোনো একটা কিছু একটা ছোটখাটো হলেই হবে।
অপরূপভাবে ভাঙা গড়ার চেয়েও মূল্যবান কখনো সফল হয়েছে? এই যে লেন্সটা, হ্যাঁ, একটা বিশাল দামি ক্যামেরার লেন্স, আমি শুধু লেন্সটার জন্য ক্যামেরা ভেঙে দিয়েছি। তো লেন্সের জন্য ক্যামেরা ভেঙে দিয়েছো কেন? কেন না, লেন্সটা খুব ভালো লেগেছে আমার। আচ্ছা আচ্ছা, তো একটু আগে বলছি জীবনে প্রচুর জিনিস ভেঙেছে, কী কী ভেঙে দেখো মাঝখানে হাতিও না, দারুণ তাই বুঝতে পারবে মাঠে। দারুণ লেন্সটা। হ্যাঁ, জার্মান লেন্স কিন্তু। মেকলেকে দেখতে পাচ্ছি, জার্মান লেন্সে ইন্ডিয়ান মেকলে। মানে এখন একটু আগে একটা লোক বলছিল ইংরাজি শেখাতে গিয়ে তাকে প্রবল খেলাতো তার টিচার, এটা তো মেকলে। সাহেবটা চলে রয়ে গেছে। হ্যাঁ একদম। দীর্ঘ যেমন ঝুলে আছে, দীর্ঘকে আমি যদি উল্টে নিই তাহলে কিন্তু দীর্ঘ একটা ছাতার মতো দেখতে লাগে। এবারে সেই ছাতা কিন্তু মানে কোনো সমাজ, কোনো মানুষ যদি চায় সেই ছাতার মতো থেকে কোনো সমাজকে অথবা কোনো সংসারকে আগলে রাখতে পারে। এবং পাশাপাশি যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে নারীরা কি দীর্ঘবের মতো ঝুলে থাকে, বা পুরুষরা কি দীর্ঘবের মতো নারীদেরকে ঝুলিয়ে রাখে, বা নারীরা কি দীর্ঘবের মতো পুরুষদেরকে ঝুলিয়ে রাখে। এক্ষেত্রে নারীরা নিজেদেরকে যদি এই একটু উল্টানো দীর্ঘ হিসেবে মনে করে তাহলে কিন্তু নারীদের অনেক ক্ষমতা। তারা কিন্তু সমাজকে যেমন ছাতার মতো আগলে রাখতে পারে এবং তাদের যে শক্তি, নারী শক্তি আমরা বলি, সেই শক্তি দিয়ে কিন্তু সমাজেরও কিছু না কিছু একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হলেও ছাতার মতো কিন্তু সামনে রাখতে পারে। তারপরে আমি এটুকু মনে করি। আপনি মহিলাদের ছত্রী ওম্যান হতে বলছেন, সেই অ্যাডে দেখে গেলাম ছত্রী ম্যান। হ্যাঁ, বলতে পারি, কারণ নারীর শক্তির কিন্তু আলাদা, মানে নারীদের মধ্যে আলাদা শক্তি আছে যেটা কিনা পুরুষদের মধ্যে ততটা থাকে না। পুরুষরা কিন্তু খুব সহজেই দুর্বল হয়ে পড়ে, মানে তাৎক্ষণিকভাবে দুর্বল হয়ে পড়ে, কিন্তু নারীর মধ্যে এমন একটা ক্ষমতা আছে তারা কিন্তু চট করে দুর্বল হয় না। যে কোনো কঠিন পরিস্থিতিতে মন শক্ত রেখে কিন্তু তারা তাদের ভেতরে চলবার একটা ক্ষমতা থাকে। আজকে তো পুরো ব্যাপারটা একটা পেড নিউজের জায়গায় সব কিছু চলে গেছে। সব কিছু, আমি সেই জন্যই বললাম যে সাংবাদিকতা, ওই যেহেতু আমরা ওয়েব পোর্টালে আছি, আমাদের বিট নেই, আমাদের সেই রকম, কিন্তু যেখানে বিট আছে ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়াতে সব কিছু পেড। মানে যুদ্ধের খবরও কেউ দিচ্ছে, সে তখন তার মানে একটা নকল মেশিন গান এনে যুদ্ধের খবর দিচ্ছে। এটা তো সাংবাদিকতার একভাবে মৃত্যুও বটে। মানে আমি তো বলবো মানে 100%। মানে বড় প্রতিষ্ঠান আর সাংবাদিক যদি এক হয়ে যায় তাহলে কোয়েশ্চেনটা করবে কে? একদম সত্যি কথা, একদম সত্যি। আচ্ছা, মহিলাদের সাংবাদিকতা পেশায় উন্নতি করার কি পশ্চিমবঙ্গে বড় চান্স আছে? পশ্চিমবঙ্গে উন্নতি আমি বলতে চাই, কারণ পশ্চিমবঙ্গে সেই অর্থে মহিলাদের নাম, যেমন বরুণ সেনগুপ্তের নাম আমরা পাই বা আর অনেকের নাম আমরা পাই, মহিলা সেই অর্থে বড় সাংবাদিকের নাম কিন্তু আমরা সেই অর্থে পাই না। বরুণ সেনগুপ্ত আমাদের মানে অনেক সিনিয়র রিপোর্টার, তখন মহিলাদের এতটা মানে ঘরের বাইরে গিয়ে সাংবাদিকতার মতো পেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার এতটা স্বাধীনতা ছিল না। কিন্তু এখন আমি যদি বলি, আমি কারোর নাম না করেই যদি বলি,
যে এখন কিন্তু বহু মেয়েরা, মানে আমি বলবো যে তাদের নিজেদের মেয়েরা তো সাধারণতভাবে সংসার বা পরিবার ভিত্তিকই হয়, কিন্তু সব দিক সামলে সাংবাদিকতা কিন্তু করছে, মেয়েরা করছে এবং খুব দাপটের সঙ্গে করছে। এরকম দুজন আইকন সাংবাদিকের নাম আপনি বলতে পারবেন যাদের আপনার ভালো লাগে? আইকন সাংবাদিক বা যাদের ভালো লাগে, আইকন বলাটা ভুল, যাদের ভালো লাগে। কারণ বাঙালি সব কিছু আইকন করতে যায়, ফলে আইকন বলে দিলাম। হ্যাঁ, এটা ইনকন হলেও অসুবিধে নেই। আসলে কি বলতে পারি সেভাবে, আমি দুজনের থেকে আমি একজনকে বলবো যার লেখা পড়ে আমার মনে হয় যে তিনি না মানে মানে সমাজকে দেখতে চান। আমি স্বাতী ভট্টাচার্যের কথা বলবো শুধুমাত্র তার কারণ আমার মনে হয় তিনি খুব প্রাণ দিয়ে ভাবেন এবং সেইভাবে লেখেন, এবং যে বিষয়টাকে নিয়ে লেখেন সেই বিষয়টাকে নিয়ে ভাবেন, লোকজনকে নিয়ে ভাবেন, মানে শুধুমাত্র শহুরে গণ্ডির মধ্যে না থেকে যেখানে প্রান্তিক যে সমস্ত মানুষ তাদের যে সমস্ত সমস্যা তাই নিয়ে ভেবে তাদেরকে নিয়ে লেখেন। আমার ওনার লেখা পড়তে খুব ভালো লাগে। দীর্ঘকে দেখছো সুশান্তদা? যাত্রার মতো হাসছো তুমি। যাত্রা ফালতু নাকি? কেন ফালতু বলিনি? যাত্রা করতে পারবি? যাত্রা মানে কি দেখলু নাম আছে তোদের? হ্যাঁ হরিদাস, এক সময় তো শান্তি গোপালের যাত্রা হতো। শান্তি গোপাল, বিশ্বত্রাস হিটলার, পরের দিন এসে আলমুক্ত শুধু মা হোসে তো। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়নি শান্তি গোপালের অভিনয় দেখা, পোস্টার দেখেছি ছোটবেলায় প্রচুর। আমাদের পাড়ায় এখন একটা যাত্রা হচ্ছে, দারুণ নামটা, ইন্টারেস্টিং নামটা। বৌমা জিতেছে ভোটে, শ্বশুর গিয়েছে কোর্টে, আর জেল ভাঙা দুর্গা। দুর্গা, তোমার যাত্রা নিয়ে কোনো ইন্টারেস্টিং স্মৃতি আছে? দীর্ঘের স্মৃতি? প্রথম যাত্রা দেখি দুর্গা পুজোর পর, কালী পুজোর আগে যাত্রা হতো। কোম্পানির যাত্রা মনে নেই, তারাশঙ্করের না দেখেছিলাম। ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা ওই মণি জোনার মনোহরা, জয় রাধার প্রেমে মাতোয়ারা, জয় রাধার প্রেমে মাতোয়ারা, আমরা হয়ে মগনা, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলি কুলি, আর রাখবো ব্রজের রাঙা ঝুলি। আবার ওই নয়নে নয়ন দিয়ে, আবার ওই নয়নে নয়ন দিয়ে, নয়ন আর ফিরাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই ছবিটা রামতনু দত্তের কবিতার পাশেই রয়েছে, যে একটা ভাঙা আপেল
যার উপরে একটা ছুরি পড়ে রয়েছে, নিচে আপেলের শ্যাডোটা রয়েছে এবং তার ঠিক ফ্রেমের বাঁদিকে একটা সিঁড়ি রয়েছে এবং একটা বন্ধ জানলা রয়েছে। এই ছবিটা কি দীর্ঘৌদের জীবনের কোনো প্রতীক? হ্যাঁ হ্যাঁ, অনেকটা আছে। সেটা হচ্ছে যে আপেল এবং ছুরি, এই আপেল খাওয়ার গল্প আমরা জানি, হ্যাঁ, আদম ইভের গল্প থেকে শুরু। তো এই যে দীর্ঘ সময় অতিক্রম করেও আমরা আছি, কিন্তু আপেল এখনো মানুষ খায় এবং ছুরি কেটেই দিয়েই খায় ইত্যাদি। এই গ্রহণ বর্জনের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা আছে, যে গ্রহণ বর্জন হচ্ছে আমাদের মধ্যে যে একটা সমষ্টিগত সংস্কৃতি কাজ করে, আর একটা বাজারি সংস্কৃতির প্রভাবও আমাদের উপর আছে। এই সমস্ত কিছু নিয়েই রামচরণের এই গল্পটা খুব ইন্টারেস্টিং, এবং যখন আমি এটা ইলাস্ট্রেশন করি তখন আমার মধ্যে এটা ছিল। আর তার মাঝখানে ওই দীর্ঘের গল্পটা আছে, যে একটা এরকম তৈরি স্থায়ী পিরামিডের মতো একটা জায়গা, ঠিক তার মাথায় একটা জানালা, সেটা খোলা, সেখান থেকে একটা হাওয়া আসে। ফলে কি একটা খোলা মন, খোলা প্রাণ, উন্মুক্ত স্পেস, এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই হিসেবেই এসে ইলাস্ট্রেশনটা। আচ্ছা, এখানে যে শুধুমাত্র পাশ করা ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়, এটা আপনি কিভাবে বলবেন? এটা কি মেকলের সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে চলা? একদম তাই, আমরা তার বাইরে নই এখনো। আমরা 6টা লাইন বললে 2টো লাইন ইংরেজিতে বলি। এগুলো তো সেই মানে প্রভাব, মানে আমরা যে দাসত্বের শিকার হয়েছি দীর্ঘ বছর, কয়েকজন সারা ভারতবর্ষ, ফলে তার প্রভাব থেকেই এগুলো এসছে। সুতরাং এটা খুব স্বাভাবিকভাবেই আসছে। এমন তো হতে পারে না যে আমরা আবার সংস্কৃতিতে ফিরে যাব, সবাই সংস্কৃতিতে কথা বলছে, সংস্কৃতি ভাষার উত্তরণ ঘটছে, এগুলো বোধহয় আর ঠিক ভাবনা নয়। প্রকাশের ভঙ্গি বদলাবে তার এনভায়রনমেন্ট অনুযায়ী। আচ্ছা, শর্ট ফিল্মে কি দীর্ঘৌরা বেশি এসে গেছে? শর্ট ফিল্মটা দীর্ঘরা বানাচ্ছে দীর্ঘদের জন্য। তুই এক দীর্ঘ বানাচ্ছিস, আর এক দীর্ঘ ক্যামেরা করে বসেছিস, এটাই হচ্ছে মজা। তোমায় কিন্তু একটু এই সেই আর্থার কোনাল ডায়ালের ক্যারেক্টার লাগছে। দেখ ব্যাপারটা কি হয়েছে, টুপি পরলেই সাহেব, ফেস টুপি পরলে মুসলমান, গায়ে গন্ধ পাচ্ছে। সূক্ষ্ম হিন্দুত্ববাদ, ভদ্রলোক, শিক্ষিত হিন্দু বাঙালিদের জন্মসূত্রে দাঁত মাজার মতো করে স্বাভাবিকভাবে ছেলে মেয়েদের শেখানো হয় সাম্প্রদায়িকতা। ঠাকুর দেখলে বলে নমো করো, কখনো গির্জা বা মসজিদ দেখলে তাকে প্রণাম করা শেখানো হয় না, বা তাকে শেখানো হয় না যেখানেও ঈশ্বর থাকেন। না, 25শে ডিসেম্বর তো আমরা সবাই কেক কাটি, বড়দিন বলি, কিন্তু ঈদের দিনটা মুসলমানদের জন্য ছোট লোকদের ব্যাপার, ওটা না দিন জাতীয় ব্যাপার। হ্যাঁ, ভারতীয় মুসলমান তো খুব গরিব মানুষ, তাদের ওপর হঠাৎ এত রাগ? ভারতীয় হিন্দুও প্রচুর গরিব রয়েছে, গরিব মানুষ সেই বিভক্ত সমাজে পিছিয়ে থাকা, ছেড়ে থাকা, মাটির তলায় পুঁতে থাকা মানুষ। সেখানে হিন্দু মুসলমান পুজো কি হবে রে ভাই? তুই যে বাড়িটা তালা মেরে বেরিয়েছিস, তালার 1 নম্বর কারিগররা মুসলমান, মুসলমানের হাতের তৈরি তালা, আলিগড় তালা, যেটাকে পরবর্তীকালে গোদরেজের তালা তৈরি হলো, বিখ্যাত তালা। তার আগে আলিগড়ির তালা ছিল, আলিগড়ের তালা। সে তালা শ্রমিকরা মূলত মুসলমান, কি হিন্দু কেউ খোঁজ করতে যায় যে ভাতটা খাস, যে বিরিয়ানি খেয়ে দুধ তুলিস, হ্যাঁ, বা আমরা তুলি, সেটা ধানটা কোন মাঠে চাষ হয়েছে, মুসলমান চাষি না হিন্দু চাষি, আমরা খোঁজ নিই। বিজন ভট্টাচার্য একটা কথা বলেছিল, মাল খেলেও ঋত্বিক নেশা হলো আমাদের, ব্যাপারটা একটু যদি ভাঙি। মহারথীর সম্পর্কে বললি তো, এটাও কি দীর্ঘ ন্যারেটিভে আসবে, মাল খেলেও ঋত্বিক নেশা হলো আমাদের? তাই ঋত্বিক কি আসলে দীর্ঘও ছিলেন? আমাদের মাটিকে, আমাদের যৌথ চেতনার যে
মনন তাকে ধরার চেষ্টা করেছিলেন, উমাকে ধরার চেষ্টা করেছিলেন, সীতাকে ধরার চেষ্টা করেছিলেন। আমাদের ক্লাসিকগুলোর মধ্যে, মহাকাব্যগুলোর মধ্যেকার চরিত্র এবং তার সামাজিক ভিত্তিকে ধরার চেষ্টা করেছিলেন। রেগে ডাকার তারা নিতা আসলে তো সীতাই, তার পাতাল প্রবেশ হয়, ঘরে ঘরে আছে। মহাকাব্যের গল্প আমাদের ঘরে ঘরে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই হ্যাঁ, কি হবে? বাবুরা অনেক কিছু আলোচনা টালোচনা করে, আমি এগুলো ঠিক বুঝি না রে বাবু। আমি একটা জিনিস বুঝি, তুমি সমীর রায়ের একটা কবিতা আমাদের সামনে বলো না, বা তার জীবন সম্পর্কে দু চার কথা বলো না, তাহলে তো মানে যদি ডকুমেন্টটা সত্যিই তৈরি হয়, দু চারজন লোক দেখলে হয়তো জানবে কিছু। তোমার কাকা বলে বলছি। মূলত একজন রাজনৈতিক কর্মী ছিলেন, কমিউনিস্ট কর্মী ছিলেন, কমিউনিস্ট বিপ্লবে বিশ্বাস রাখতেন, সমস্ত বিপ্লবে বিশ্বাস রাখতেন। তার দর্শনের প্রকাশ রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে। 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক জুড়ে জেল কেটেছেন, সমস্ত বিপ্লবে ঝাঁপিয়েছেন, সমস্ত বিপ্লবের বিভ্রান্তিকে আইডেন্টিফাই করেছেন, তার মতো করে বেরিয়ে এসেছেন সেখান থেকে, গ্রেপ্তার হয়েছেন, জেল কেটেছেন, পুলিশের হাতে অত্যাচারিত হয়েছেন। জেলের মধ্যে বসে একটা ছড়া লিখেছেন, অত্যন্ত মানে 70 দশকের জেলের ছড়া বলে একটা সংকলন বেরিয়েছিল 77-এ। সেখানে ছড়াটা বেরিয়েছিল খুব অকিঞ্চিত, আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি। সেটা প্রতুল মুখোপাধ্যায় সাধারণ একটা সুর দিয়ে ওটাকে এপিক বানিয়ে দিল। সবাই জানে এটা প্রতুল মুখোপাধ্যায়ের গান, কথাটা সমীর রায়। অনেকে জানেন না, তাই বলেন না, অনেকে জেনে বলেন না। সমীরের একটা কবিতার লাইন একটা তোকে বলছি। জননী গো কাঁদো, আরো কাঁদো তুমি শত শহীদের মা, হিমালয় থেকে কন্যাকুমারী কান্নার সুর তুমি পার। তারপরে মাগো চোখ মেলে দেখো, আমরা তো আছি বেঁচে, ঘর বেঁধে আছি চিমনির পাশে সোনালি ধানের। আর সাগরে আগুন জ্বলে না, পাথর প্রতিমা স্বপ্ন দেখে না, জননী গো এসো ঝর্ণার সাথে তুমি আমি কথা বলি, হিমালয়ের করে আকাশ। কানুরিয়া শ্রমিক আন্দোলনে মাইক ফুকে একটা লোক মরে গেল, গলা দিয়ে রক্ত উঠে, একটা শারীরবৃত্তীয় একটা সমস্যা ছিল, বেশি কথা বললে রক্ত উঠত মুখ থেকে। তো অত্যাচারেরই ফসল আর কি, রাষ্ট্রীয় অত্যাচারেরই ফসলের একটা দিক। কানুরিয়া আন্দোলনের সময় মাইক ফুকে 4 মাসের মধ্যে লোকটা মরে গেল। কানুরিয়া শ্রমিকদেরও কেউ খবর রাখেনি, আর কীভাবে বেঁচে আছে তারা, কীভাবে আদৌ কারখানাটা চলছে কিনা। সেই সংহতি কমিটির আহ্বায়ক আজকাল লিখেছিল কানুরিয়ার কোকিল স্তব্ধ হয়ে গেল পরের দিন, মৃত্যুর পর, 10ই মার্চের পর। ব্যক্তিগত আলাপচারিতা করে লাভ নেই, এটাকে সমষ্টির জায়গা থেকে দেখতে হয়। হ্যাঁ, সমষ্টির জায়গা থেকে মানুষগুলো, আমি বলছি আমার কাকা সমীর রায়, রঞ্জিত গুপ্ত, হ্যাঁ, এরা সব এরা অন্যভাবে একটা জীবনকে দেখতে চেয়েছিল। মানে তারা দীর্ঘও হতে যায়নি, ইন্টেলেকচুয়াল দীর্ঘও হতে চায়নি, তারা ইন্টেলেকচুয়ালও হতে চায়নি, তারা সমাজবিজ্ঞানীর হয়ে কিছু গবেষণা কাজ করতে চেয়েছে, সমাজকে বদলাতে চেয়েছে। তার সঙ্গে সঙ্গে তারা কবিতাও লিখতেন, দীর্ঘও না। আমি একটা দলকে ঘৃণা করি, অথচ সেই দলের হয়ে আমি নির্বাচনী
স্বরলিপি, এরকম কপি না। লম্বা লম্বা চলছে, চারপাশে সব লম্বা দিদি চলছে। বলতেই পারি সবই লম্বা, তুমি কি? আমি দীর্ঘ, আমি ঝুলে আছি। গায়ে না কাটা দেয়, জানিস তো? কেন কাটা দেয়? গভীর বিশ্বাস থাকলে মানুষ এটা বলতে পারে, রণজয়ী নই রণে আছি তবু মেতে, ঘর বেঁধে আছি চিমনির পাশে সোনালি ধানের খেতে। শ্রমিক কৃষকের মৈত্রী ঐক্যর মধ্যে দিয়ে একটা সমাজতান্ত্রিক বিপ্লব হবে এই স্বপ্ন দেখেছিল একটা প্রজন্ম। অনেক রক্ত ঘাম ঝরিয়েছে এরা, তারপরে দীর্ঘও হয়ে গেছে। আর ৭৭ সালে বামফ্রন্ট সরকারকে চোখের মনির মতো রক্ষা করতে হবে বলে স্লোগান দিয়ে ৩৪ বছরে বাম শাসন শুরু হয়ে গেল। অথচ আজকে যারা সিপিএমকে লাল ঝান্ডা দেখে যারা গালাগালি করে, ঐতিহাসিকভাবে তারা জানেই না কত মানুষ রক্ত ঘাম শ্রম, কত কষ্ট, কত যন্ত্রণা, কত ফেলে দেওয়া জীবনের সুখ ফেলে দিয়ে তারা কমিউনিস্ট আন্দোলনে জন্ম দিতে চেয়েছিলেন, সমাজতান্ত্রিক বিপ্লব করতে চেয়েছিলেন আমাদের দেশে। দুঃখ লাগে, বেদনা লাগে। আনন্দবাজারি ভাষায় কমিউনিস্ট মানে সিপিএম। কমিউনিস্ট আন্দোলন ভেঙেছে সারা পৃথিবীতে, বিভিন্ন সময় ভেঙেছে, বিভিন্ন ধারা তৈরি হয়েছে। আমাদের দেশেও ভেঙেছে, ১, ২, ৩ ধারা হয়েছে, ৪ ধারা হয়েছে। তাও খুব অবাক লাগে, ৭০-এর দশকে ধরি ৭২-এ ২৮শে জুলাই চারু মজুমদারের মৃত্যু বা হত্যা বা প্রয়াণ যাভাবে দেখিস না কেন, চারু মজুমদার মারা গেলেন লালবাজারের লকআপে ২৮শে জুলাই। যদি নকশালবাড়ি আন্দোলনের একটা ফেস ধরা হয় ৬৭ থেকে বা ৬৬ খাদ্য আন্দোলন থেকে ৭২, ৬ বছর ৭ বছর একটা ফেস ধরা হয়, সেই ফেসটা শেষ হলো ৭২ থেকে আজকে ২২ সাল হতে চললো, ৫০ বছর হতে চললো, নকশালবাড়ির কোনো উত্তরণ আর ঘটল না। বাঙালি কি মৃত নকশাল দেখতে ভালোবাসে? বাজার আছে তো, রোমান্টিসিজম আছে তো, বাজার আছে তো। এই কদিন আগে, ১-২ বছর আগে সুপ্রিয় চৌধুরী দ্রোহজ বলে একটা উপন্যাস লিখলেন, সবাই মুড়মুড় করে পড়লো, ওটা সব বাতিল হয়ে গেল, সব কাবাডির দোকানে চলে গেল সব বাংলা উপন্যাস। নকশালবাড়ি আমার বিচারে বাঙালির শেষ বিপ্লব বিলাস হচ্ছে নকশালবাড়ির আন্দোলনের পরবর্তী পর্যায়ে। ছাত্র যুবর যে তীব্র আকাঙ্ক্ষা মুক্ত হওয়ার, আবেগ ছিল, যুক্তিহীনতাও ছিল, পরবর্তীকালে দেখা যাচ্ছে। কে কেটে নিয়ে